আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, শিক্ষা আনন্দমোহন উচ্চ বিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং যে যেখান থেকে আমাদের অনলাইন ক্লাসটি দেখছেন, সকলকে জানাচ্ছি অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় থেকে নবজীবনের সূচনা বিষয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের আলোচনার বিষয় থাকবে গর্ভপাত কি, গর্ভপাতের জটিলতা, টেস্ট টিউব বেবি এবং সন্তানের লিঙ্গ নির্ধারণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সম্ভব ধারণা থাকলে থাকতেও পারে, তবুও আমি একটু ডিটেইলস ভাবে বলার চেষ্টা করছি। সর্বপ্রথম আসি আমরা গর্ভপাত বিষয়ে। গর্ভপাত একটি মেয়ের গর্ভে যখন সন্তান আসে, তখন তা ভ্রূণ হিসেবে আস্তে আস্তে বাড়তে থাকে। কোথায় বাড়তে থাকে? মাতৃগর্ভে। আমি আবার বলছি, একটি মেয়ের গর্ভে যখন সন্তান আসে, তখন তা ভ্রূণ হিসেবে মাতৃগর্ভে ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে গর্ভপাতটা হলো প্রাকৃতিক নিয়ম অনুযায়ী যদি কখনো সেই ভ্রূণটি মাতৃগর্ভ থেকে নষ্ট হয়ে যায় বা নষ্ট হওয়ার উপক্রম হয় এবং পড়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো গর্ভপাত। গর্ভপাতটা দুই রকম হতে পারে। একটা হলো স্বতঃস্ফূর্ত ভাবে, আর একটা হলো ইচ্ছাকৃত ভাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বতঃস্ফূর্ত ভাবে কোনটা? স্বতঃস্ফূর্ত ভাবে সেটা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী, অর্থাৎ মা বাবা চায়নি যে তার গর্ভপাতটা হয়ে যাক, বা মা বাবা চায় তার সন্তানটা পৃথিবীর আলো দেখুক, কিন্তু প্রাকৃতিক ভাবে সেটা স্বতঃস্ফূর্ত ভাবে নষ্ট হয়ে গেল, সেটা হলো স্বতঃস্ফূর্ত ভাবে গর্ভপাত। আর ইচ্ছাকৃত ভাবে গর্ভপাত কোনটা? ইচ্ছাকৃত ভাবে গর্ভপাতটা হলো সেটা পারিবারিক চাপ হতে পারে, বা যে গর্ভধারণ করেছে তার ইচ্ছার বিরুদ্ধে হয়ে গেছে, সেটাও হতে পারে, অথবা সঙ্গিনীর চাপ, অর্থাৎ যে সঙ্গী আছে তিনি চাপ দিলেন যে তিনি বাচ্চাটা রাখবেন না, সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে গর্ভপাত ঘটানো সম্ভব। গর্ভপাতের ফলে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। গর্ভপাতের ফলে কি হয়? বিভিন্ন জটিলতা দেখা দেয়। আমি জটিলতা নিয়ে একটু কথা বলছি। জটিলতা কিরকম ভাবে জটিলতা হতে পারে? স্বতঃস্ফূর্ত ভাবে যদি গর্ভপাত হয়ে থাকে, তাহলে অনেক সময় ভিতরে যে নোংরাগুলি রয়ে গেল সেগুলো ক্লিয়ার না হলেও একটি মেয়ে বিপদে পড়তে পারে। আবার অনেক সময় কি হয়, ইচ্ছাকৃতভাবে যখন মানুষ গর্ভপাত ঘটানোর চিন্তা করে, তখন কি করে, ওই মেয়েটি পারিবারিক চাপেই হোক, লজ্জায় হোক বা ভয়ে হোক, একটি আনাড়ি গর্ভপাতকারীর কাছে চলে যায়। যখন আনাড়ি কোনো গর্ভপাতকারীর কাছে চলে যায়, তখন সেই আনাড়ি গর্ভপাত তার হাত না পাকার কারণে টাকার লোভে পড়ে ওই মেয়েকে কি করে, গর্ভপাত করানোর চেষ্টা করে। অনেক সময় দেখা যায় সেই গর্ভপাত করানোর সময় ওই মেয়েটি, অর্থাৎ গর্ভধারণকারী মেয়েটির জরায়ুতে ইনফেকশন হতে পারে। এক। দ্বিতীয় নাম্বার হলো, ভালো মতো যদি জরায়ুটা ক্লিয়ার না করতে পারে, তাহলেও কিন্তু সেই মেয়েটির সমস্যা হতে পারে। আবার হাত না পাকার কারণে যদি গর্ভপাত ঘটাতে যায়, সেক্ষেত্রে ওই মেয়েটির যে ব্লিডিং শুরু হলো, অনেক সময় ব্লিডিং থামে না, সেক্ষেত্রে তার শারীরিক সমস্যা হতে পারে। শুধু তাই না, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গর্ভপাত যদি অনিচ্ছাকৃতভাবে বা ইচ্ছাকৃতভাবে হয়, তাহলে যে জটিলতাগুলো সৃষ্টি হতে পারে, ওই মেয়েটির আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা এবং সামাজিকভাবেও কিন্তু অনেক সময় হেয় প্রতিপন্ন হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা গর্ভপাতের বিষয়টি বুঝতে পেরেছো। আমরা এরকম ইচ্ছাকৃতভাবে যেন কেউ গর্ভপাত না করে সেই বিষয়ে আমরা সকলকে বোঝানোর চেষ্টা করব, এবং তোমরা যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে, তোমাদের যখন পারিবারিক জীবন শুরু হবে, তখন তোমরা এরকম ইচ্ছাকৃতভাবে গর্ভপাত থেকে বিরত থাকবে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো টেস্ট টিউব বেবি। আসো আমরা টেস্ট টিউব বেবি নিয়ে কথা বলি। টেস্ট টিউব বেবি, টেস্ট টিউব বেবি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে টেস্ট টিউব বেবি নিয়ে কথা বলবো। সর্বপ্রথম আসি
আসলে টেস্ট টিউব বেবিটা কিভাবে জন্মানো সম্ভব? কৃত্রিম উপায়ে দেহের বাইরে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটিয়ে সর্বপ্রথম ভ্রূণ সৃষ্টি করা হয়। আর সেই ভ্রূণ কোনো নারীর দেহের ভিতরে অর্থাৎ জরায়ুতে প্রতিস্থাপন করার মাধ্যমে যে বেবির জন্ম দেওয়া হয় তাকে বলবো আমরা টেস্ট টিউব বেবি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেক সময় লক্ষ্য করে থাকবে যে কোনো দম্পতির কি হচ্ছে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না, বিয়ে হয়েছে 5-7 বছর হয়ে গেল, বাট তারা কোনো সন্তানের মুখ দেখতে পারেনি। এমন দম্পতি অনেক সময় কি ইচ্ছা করে থাকে, তারা আশা করে যে আমরা একটা টেস্ট টিউব বেবি নিব বা টেস্ট টিউব বেবি তারা আশা করতে পারে। আর তার উপর ভিত্তি করেই সারা বিশ্বে এই টেস্ট টিউব বেবির প্রচলনটা শুরু হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছুক্ষণ আগে যে কথাটা বলছি, দেহের বাইরে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে কি সৃষ্টি হয়? ভ্রূণ সৃষ্টি হয়। তাহলে দেহের বাইরে যে শুক্রাণু এবং ডিম্বাণুটা মিলন ঘটালাম, একটু লক্ষ্য করো তোমরা, শুক্রাণু প্লাস ডিম্বাণু ইকুয়াল টু ভ্রূণ। এটা কোথায় ঘটছে? দেহের বাইরে। কোথায় ঘটলো? দেহের বাইরে। আচ্ছা, দেহের বাইরে যে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটানো হলো, একে বলা হয় ইন ভিট্রো ফার্টিলাইজেশন। কি বলছি? ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন। তো যাই হোক, আমরা প্রথমে জেনে নিলাম কিভাবে আসলে টেস্ট টিউব বেবিটা জন্মানো সম্ভব বা জন্ম নেওয়া যায়। এই টেস্ট টিউব বেবি সম্পর্কে সর্বপ্রথম ইতালীয় বিজ্ঞানী 1959 সালে, কত সালে? 1959 সালে। কোথাকার বিজ্ঞানী? ইতালীয় বিজ্ঞানী। বিজ্ঞানীর নামটা অবশ্যই বলে দেওয়া দরকার, ডক্টর পেট্রুসি। কি নাম? ডক্টর পেট্রুসি। ইতালীয় বিজ্ঞানী ডক্টর পেট্রুসি। কত সালে? 1959 সালে ইতালীয় বিজ্ঞানী ডক্টর পেট্রুসি সর্বপ্রথম টেস্ট টিউব বেবি জন্মানোর প্রক্রিয়াটি সম্পন্ন করেন। আরেকবার বলছি, 1959 সালে ইতালীয় বিজ্ঞানী ডক্টর পেট্রুসি সর্বপ্রথম টেস্ট টিউব বেবি প্রক্রিয়াটি সম্পন্ন করেন। কিন্তু তিনি ভালোভাবে সফল হননি। কেন সফল হননি? অর্থাৎ যে শিশুটা উনি সম্পন্ন করেছিলেন সেই শিশুটি মাত্রই 29 দিন বেঁচে ছিল। 29 দিন বাঁচার পরে সেই বেবিটি কি হয়? মারা যায়। আমি আরেকবার বলছি, কথাটা বুঝে নিও। 1959 সালে ইতালীয় বিজ্ঞানী ডক্টর পেট্রুসি সর্বপ্রথম টেস্ট টিউব বেবি প্রক্রিয়াটি সম্পন্ন করেন এবং যে শিশুটি জন্মগ্রহণ করেছিল সেই শিশুটি মাত্র 29 দিন বেঁচে ছিল। 29 দিন পর শিশুটি মারা যায়। পরবর্তীতে 19 বছর পর, কত বছর পর? 19 বছর পর 1978 সালে, 19 বছর পর 1978 সালে আরো দুজন বিজ্ঞানী ইংল্যান্ডে। কোথাকার বিজ্ঞানী? ইংল্যান্ডের বিজ্ঞানী। কি বললাম কথাটা? 19 বছর পর 1978 সালে ইংল্যান্ডের দুজন বিজ্ঞানী, একজন বিজ্ঞানীর নাম হলো ডক্টর পেট্রিক স্টেপটো এবং আরেকজনের নাম হলো ডক্টর রবার্ট এডওয়ার্ড। আমি নামগুলো লিখে দিচ্ছি, ডক্টর পেট্রিক স্টেপটো ও ডক্টর রবার্ট এডওয়ার্ড। লক্ষ্য করে দেখো, 19 বছর পর 1978 সালে ইংল্যান্ডের বিজ্ঞানী, কয়জন বিজ্ঞানী? দুজন বিজ্ঞানী, ডক্টর পেট্রিক স্টেপটো ও ডক্টর রবার্ট এডওয়ার্ড। তারা কি করে? আবার তারা টেস্ট টিউব বেবি প্রক্রিয়া সম্পন্ন করেন এবং জন্ম দেন কাকে? লুইস জয় ব্রাউন নামে একটা বেবি জন্ম দেন। লুইস জয় ব্রাউন, এই শিশুটির জন্ম হয়।
আমি আরেকবার বলছি, যখন ইতালীয় বিজ্ঞানী ডক্টর পেট্রুসি টেস্ট টিউব বেবি প্রক্রিয়াটি সম্পন্ন করলেন, তার 19 বছর পরে 1978 সালে ইংল্যান্ডের বিজ্ঞানী ডক্টর প্যাট্রিক স্টেপ্লো ও ডক্টর রবার্ট এডওয়ার্ড প্রক্রিয়াটি সম্পন্নের মাধ্যমে আরেকটি বেবির জন্ম দেন, নাম হলো লুইস জয় ব্রাউন। লুইস জয় ব্রাউন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো যে আসলে কয়টা প্রক্রিয়ার মাধ্যমে এই টেস্ট টিউব বেবি জন্ম দেওয়া সম্ভব। প্রক্রিয়া প্রক্রিয়া তাহলে টেস্ট টিউব বেবি জন্ম দেওয়ার জন্য 4টি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। কয়টি প্রক্রিয়া? 4টি প্রক্রিয়া। 4টি প্রক্রিয়া সম্পন্ন করতে হয় কার মাধ্যমে? ওই যে কথাটা বলেছিলাম, ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে। ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে। প্রক্রিয়া নাম্বার 1, সক্ষম দম্পতি হতে শুক্রাণু এবং ডিম্বাণু সংগ্রহ করে কালচার মিডিয়ামের মাধ্যমে মিলন ঘটানো। আমি লিখে দিচ্ছি, সক্ষম দম্পতি হতে শুক্রাণু ও ডিম্বাণু সংগ্রহ করে কালচার মিডিয়াম এর মাধ্যমে মিলন ঘটিয়ে কি তৈরি করা? ভ্রূণ তৈরি করা। ভ্রূণ তৈরি। নাম্বার 2, অতঃপর পালন মাধ্যমে ভ্রূণ উৎপাদন। অতঃপর পালন মাধ্যমে ভ্রূণের যত্ন। নাম্বার 3, তাহলে কি বললাম? দুটো কাজ করলাম, শুক্রাণু এবং ডিম্বাণু সংগ্রহ করলাম এবং কালচার মিডিয়ামের মাধ্যমে ভ্রূণ তৈরি করলাম। দ্বিতীয়ত হলো পালন মাধ্যমে ভ্রূণের যত্ন নিলাম একটু। এবার হলো উৎপাদিত ভ্রূণকে জরায়ুতে স্থাপন। 4 নাম্বারটা কি? 4 নাম্বারটা হলো প্রসূতি পরিচর্যা এবং সন্তান প্রসব। প্রসূতি পরিচর্যা ও সন্তান প্রসব। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে ইন ভিট্রো ফার্টিলাইজেশন যে প্রক্রিয়াটা, সেটা 4টি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে। নাম্বার 1 হলো সক্ষম দম্পতি হতে শুক্রাণু এবং ডিম্বাণু সংগ্রহ করে মিলন ঘটানো এবং মিলন ঘটানোর মাধ্যমে ভ্রূণ তৈরি করা। অতঃপর পালন মাধ্যমে ভ্রূণটার যত্ন নেওয়া এবং যত্নকৃত ভ্রূণটি, উৎপাদিত ভ্রূণটি জরায়ুতে স্থাপন। কোথায় স্থাপন? নারী জরায়ুতে স্থাপন। এখানে আবার ভুল বুঝো না তোমরা। উৎপাদিত ভ্রূণকে নারী জরায়ুতে স্থাপন করা, প্রসূতি পরিচর্যা এবং সন্তান প্রসব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা টেস্ট টিউব বেবি সম্পর্কে বুঝতে পেরেছো। এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সন্তানের লিঙ্গ নির্ধারণ। সন্তানের লিঙ্গ নির্ধারণ বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। সন্তানের লিঙ্গ নির্ধারণ। সন্তানের লিঙ্গ নির্ধারণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, আমরা একটু কথা বলে নিচ্ছি একটা মানব দেহ। এই মানব দেহেতে টোটাল 46টি ক্রোমোজোম রয়েছে। কতটি? 46টি, অর্থাৎ 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে এক জোড়া রয়েছে সেক্স ক্রোমোজোম। এক জোড়া হলো সেক্স ক্রোমোজোম। তাহলে যদি আমি মাইনাস করি, কি থাকে? 22 জোড়া। এই 22 জোড়ার নাম হলো অটোজোম। 22 জোড়ার নাম অটোজোম। লক্ষ্য করো, এই যে মানব দেহ বললাম, মানব দেহের কোষ, এটা হলো কোষ থাকে। লক্ষ লক্ষ কোটি কোটি কোষ দ্বারা আমাদের এই মানব দেহটা গঠিত। তাহলে এই কোষের মধ্যে থাকে কি? নিউক্লিয়াস।
কোষের মধ্যে থাকে হলো নিউক্লিয়াস। মানবদেহ কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত। কোষের মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে। আর নিউক্লিয়াসের মধ্যে থাকছে হলো 23 জোড়া ক্রোমোজোম। 23 জোড়া ক্রোমোজোম। 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে এর মধ্যে আছে হলো 1 জোড়া সেক্স ক্রোমোজোম। এই কথাটাই বলার কারণ হলো আমাদের যে কোষ দ্বারা দেহ গঠিত, প্রত্যেকটি কোষের মধ্যে কত জোড়া? 22 জোড়া থাকছে অটোজোম আর 1 জোড়া থাকছে হলো সেক্স ক্রোমোজোম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সন্তানের লিঙ্গ নির্ধারণটা কিভাবে হয়, অর্থাৎ একটি ছেলে অথবা একটি মেয়ে কিভাবে সে বাবা মার থেকে জন্মগ্রহণ করে আর কার থেকে কি পেয়ে থাকে, সেটুকুন বিষয়ে আমরা আজকে আলোচনা করব। লক্ষ্য করে দেখো, পুরুষ এবং নারী, পুরুষ এবং নারী। একটু লক্ষ্য করো, পুরুষের সেক্স ক্রোমোজোম থাকে 1 জোড়া, সেক্স ক্রোমোজোম 1 জোড়া, যাকে আমরা প্রকাশ করতে পারি এইভাবে, একটা X একটা Y। আবার নারীর সেক্স ক্রোমোজোম 1 জোড়া, যাকে আমি প্রকাশ করতে পারি XX দ্বারা। এখন তোমরা খেয়াল করে দেখো, এই যে পুরুষের অটোজোম ছিল কত জোড়া? 22 জোড়া। 22 জোড়া অটোজোম, 22 জোড়া অটোজোম। পুরুষের 22 জোড়া অটোজোম প্লাস 1 জোড়া সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম। নারীর বেলায় লক্ষ্য করো, নারীর বেলায় কি ছিল? 22 জোড়া অটোজোম, 22 জোড়া অটোজোম প্লাস 1 জোড়া সেক্স ক্রোমোজোম। আমি একটু আইডেন্টিফাই করে দেই, পুরুষ এবং নারী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোষগুলোতে অর্থাৎ সন্তান জন্ম দেওয়ার জন্য মেয়েদের যে ডিম্বাণু থাকে এবং ছেলেদের যে শুক্রাণু থাকে, এগুলো কিন্তু অন্যান্য কোষ থেকে কিছু ব্যতিক্রম। আমি আবার বলছি, সব কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকলেও সন্তান জন্ম দেওয়ার জন্য কি থাকে? ডিম্বাণু, আর হলো ছেলেদের থাকে শুক্রাণু। সন্তান জন্ম দেওয়ার জন্য মেয়েদের থাকে ডিম্বাণু, ছেলেদের থাকে শুক্রাণু। এই কোষগুলোতে কিন্তু অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে। এই কোষগুলোতে কি থাকে? অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে, অর্ধেক ক্রোমোজোম থাকে, অর্ধেক ক্রোমোজোম থাকে। অর্ধেক ক্রোমোজোমটা কিভাবে থাকে আমি বিস্তারিত তোমাদেরকে বলবো। আমি আরেকবার বলছি, সন্তান জন্ম দেওয়ার জন্য যে ডিম্বাণুটা থাকে এবং শুক্রাণুটা থাকে, এই সকল কোষের ভিতরে ক্রোমোজোম থাকে হলো অর্ধেক। কিভাবে অর্ধেক থাকে আমি বিস্তারিত আলোচনা করছি। লক্ষ্য করে দেখো, যখন একটা পুরুষের শুক্রাণু তৈরি হবে, পুরুষের শুক্রাণু তৈরি হয় কিভাবে? 22টি অটোজোম আসবে, 22টি অটোজোম, 22টি অটোজোম অর্থাৎ কত ছিল? জোড়া ছিল হলো 22 জোড়া। একটু খেয়াল করতে হবে, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম অর্ধেক ক্রোমোজোম থাকবে। এখান থেকে 22 জোড়া থেকে আসবে কয়টা? 22টি অটোজোম প্লাস 22টি অটোজোম। এখন পুরুষের সেক্স ক্রোমোজোম ছিল 1 জোড়া, X অথবা Y, X অথবা Y। 1 জোড়া আমার থেকে যে কোনো একটা আসবে, হয় X আসবে না হয় Y আসবে। যদি X আসে তাহলে একটি সেক্স ক্রোমোজোম আসবে, একটি সেক্স ক্রোমোজোম। হতে পারে সেটা প্লাস, হতে পারে সেটা X আসতে পারে। ইকুয়াল টু হলো শুক্রাণু, ইকুয়াল টু শুক্রাণু। আবার পুরুষের ক্ষেত্রে ডাবল হবে। কেন ডাবল হবে? কারণ পুরুষের যে সেক্স ক্রোমোজোমটা ছিল সেটা ছিল X এবং Y পৃথক পৃথক। 22টি অটোজোম, 22টি অটোজোম প্লাস একটি সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম দিলাম আমি কি Y, ইকুয়াল টু এটাও কি শুক্রাণু। এটা গেল পুরুষের বেলায়। আর যদি আমি মহিলার বেলায় ধরি, মহিলার বেলায় যদি আমি ধরি, মহিলার বেলায় কি সৃষ্টি করব? আমি ডিম্বাণু সৃষ্টি করছি। তাহলে ডিম্বাণু সৃষ্টি একই প্রসেস। 22 জোড়া অটোজোম ছিল নারীর বেলায়, কত জোড়া? 22 জোড়া। এর অর্ধেক তাহলে 22টি লিখলাম আমি, 22টি অটোজোম,
22টি অটোজোম প্লাস একটি সেক্স ক্রোমোজোম, একটি সেক্স ক্রোমোজোম, সেটা X ইকুয়াল টু হলো ডিম্বাণু। আমি আরেকবার নারীর ক্ষেত্রে লিখলাম না, কেন লিখলাম না? কারণ এখানে একটা ডাবল X ছিল, অর্থাৎ নারীর থেকে যে ডিম্বাণু সৃষ্টি হবে সেটা অবশ্যই কি থাকবে? Xই থাকবে, অন্য কোনো কিছু আসার কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেকার বোর্ডের মাধ্যমে আমি এটা আলোচনা করব যে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। দেখি তাতে কি বলে, চেকার বোর্ডটা কি বলে। সংক্ষিপ্ত আকারে আমি এখানে একটা ছেলে এবং একজন মেয়ে, এখানে আমি যেটা বলেছিলাম সেলের সেক্স ক্রোমোজোম বলেছিলাম X Y, মেয়ের সেক্স ক্রোমোজোম বলেছিলাম আমি ডাবল X। এখন যদি ছেলে এবং মেয়ের মিলনের ফলে ছেলের থেকে যদি X ক্রোমোজোমটা চলে আসে আর মেয়ের থেকে যদি ডিম্বাণু হিসেবে X ক্রোমোজোমটা চলে আসে, তাহলে কি সৃষ্টি হলো? মেয়ের সেক্স ক্রোমোজোম বলেছিলাম ডাবল X, যদি মাতৃগর্ভে ডাবল X ক্রোমোজোম মিলিত হয় তাহলে সন্তান কি উৎপন্ন হবে? অবশ্যই মেয়ে উৎপন্ন হবে। আবার এরকম যদি সৃষ্টি হয়, মিলনের ফলে মাতৃগর্ভ থেকে আসলো হলো X আর পুরুষ থেকে আসলো শুক্রাণু হিসেবে Y, তাহলে কি সৃষ্টি হলো? অবশ্যই সেটা পুরুষ বা ছেলে। এগুলো একটা পন্থা। দ্বিতীয়ত আমি আরেকটা কথা যদি বলতে পারি এভাবে, আরেকটা চেকার বোর্ড যদি তোমাদেরকে দেখাই তাহলে আর একটু ক্লিয়ার হবে। এখানে দেখো মা আর হলো বাবা, মা বাবা এদের সন্তান, মা বাবা সন্তান। মা, তাহলে মাতে কি আসবে? মাতে আসতেছে হলো ডিম্বাণু। কিভাবে তৈরি হচ্ছে খেয়াল করো, ডিম্বাণু এইভাবে সৃষ্টি হবে, 22টি ক্রোমোজোম প্লাস হলো একটা X। মা বাবা শুক্রাণু, শুক্রাণু কিভাবে সৃষ্টি হচ্ছে? ডিম্বাণু বিন্দু সৃষ্টি করলাম, শুক্রাণু হলো 22টি প্লাস X। তাহলে একটু লক্ষ্য করে দেখো, এখানে সন্তান, যখন সন্তান নতুন করে তৈরি হচ্ছে তখন কি হচ্ছে? 22 জোড়া সন্তানে হলো 22 জোড়া প্লাস একটা X, কয়টা X হলো? ডাবল X। অর্থাৎ তোমাকে বুঝতে হবে এটা অবশ্যই মেয়ে সন্তান। কি সন্তান? মেয়ে সন্তান বা কন্যা সন্তান। এখানে আমি আরেকবার যদি এভাবে তৈরি করি, ডিম্বাণু প্লাস 22 প্লাস X, এটা হলো মাত থেকে আসলো, আর শুক্রাণুতে 22 প্লাস Y, তাহলে কি দাঁড়ালো? 22 জোড়া প্লাস হলো XY। এটা কি সন্তান? ছেলে সন্তান, ছেলে সন্তান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে কিন্তু ব্যাপারটি তোমাদের বোঝার কথা, তবু আমি মৌখিকভাবে বলে দিচ্ছি। অনেক সময় দেখা যায় প্রাকৃতিক নিয়ম অনুসারে একটি মেয়ে শুধু কন্যা সন্তানই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি করে? কিছু মূর্খ লোক আছে যাদের ন্যূনতম জ্ঞান নাই এই শুক্রাণু এবং ডিম্বাণু সম্পর্কে বা সেক্স ক্রোমোজোম সম্পর্কে। ওই সকল ছেলে মানুষ কি করে থাকে? তারা স্ত্রীকে দোষারোপ করে থাকে এবং অনেক সময় দেখা যায় যে পুত্র সন্তানের লাভের আশায় আরেকটি বিয়ে পর্যন্ত করে ফেলতে পারে এবং আগের স্ত্রী যার শুধু কন্যা সন্তানই হচ্ছে তাকেও বিদায় দিতে পারে। কিন্তু সেই মূর্খ লোকটি জানে না যে কন্যা সন্তানের জন্য শুধুমাত্র বাবাই দায়ী, মা দায়ী নয়। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে, বদলাতে হবে। আমাদের যেন এরকম কুসংস্কার ভিতরে না থাকে যে কন্যা সন্তানের জন্য পিতাই দায়ী। আমরা এই কুসংস্কার থেকে বেরিয়ে আসবো, সকলকে বোঝাবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের ক্লাস অত্যন্ত ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আর যদি এরপরেও কোনো কিছু জানার থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি পরবর্তীতে আশা করি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ সকলের সুস্বাস্থ্য কামনা করে এই করোনা পরিস্থিতি সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কথা বলে এবং সকলকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি আবারও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।